তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি তেলেগু সুপার ন্যাচারাল মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। স্বামী স্ত্রীর সম্পর্কের সবথেকে প্রধান বিষয় হলো বিশ্বাস, যেটা একবার আলগা হয়ে গেলে সম্পর্ক তাসের ঘরের মতোই ভেঙে যায়। আর কোনো কোনো ক্ষেত্রে পরিণতি এতটাই ভয়ঙ্কর হয় যা ভাবনা চিন্তার বাইরে। আমাদের আজকের কাহিনী আলাকনি নামক একটি সাধারণ মেয়েকে কেন্দ্র করে চলতে থাকে, যেখানে বিবাহিত মেয়েটির শেষ পরিণতি চমকে ওঠার মতো। আমি এখানেই মুভির বেশি কিছু রিভিল করব না, তাহলে চলো মূল কাহিনীতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের একটি পৌরাণিক কাহিনী দেখানো হয়, যেখানে আমাদের বলা হয় যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃত বের করার জন্য দেবতা এবং অসুরেরা একসাথে কাজ করেছিল। আর সেই কাজে অসুরের দলের একটাই শর্ত ছিল যে তারাও অমৃতর ভাগ নেবে। যাতে অমৃত ঠিক জনের হাতে পৌঁছায় সেই দিকটা খেয়াল রাখার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী ছিলেন সমগ্র মহাজগতের সবথেকে সুন্দরী নারী, যাকে দেখে অসুরের সাথে সাথে দেবতারাও মোহিত হয়ে যেত। মোহিনীর মতো এত সুন্দরী নারীর রচনাও ভগবান ব্রহ্মা এর আগে কোনোদিন করতে পারেননি। তাই মোহিনীকে দেখার পরে তিনি ঠিক করেন যে তিনি মোহিনীর থেকেও অধিক সুন্দরী নারীর রচনা করবেন। তো ভগবান ব্রহ্মা তার কল্পনা মতো অতি সুন্দরী একটি মেয়ের রচনা করেন, যার নাম রাখেন অহল্যা। যুবতী সুন্দরী অহল্যার দায়ভার ভগবান ব্রহ্মা গৌতম মহর্ষির ওপরে অর্পণ করেন এবং শেষ অবধি অহল্যার সঙ্গে গৌতম মহর্ষির বিয়ে দেওয়া হয়। গৌতম মহর্ষি এবং অহল্যার বিয়ের পর তারা হাসি খুশিতে সাংসারিক জীবন উপভোগ করছিলেন। কিন্তু একটানা সুখের জীবন কোথায় আর সবার পক্ষে সহ্য হয়। এইভাবেই একদিন ইন্দ্রদেবের নজর পড়ে সুন্দরী অহল্যার ওপরে এবং গৌতম মহর্ষির অনুপস্থিতিতে ইন্দ্রদেব মহর্ষির রূপ ধারণ করে অহল্যার সাথে সম্ভোগ করেন। এবার সম্ভোগের পরে বাড়ি থেকে ফিরে যাওয়ার পথে আসল গৌতম মহর্ষি ইন্দ্রদেবকে দেখে ফেলে। স্বাভাবিকভাবেই তিনি তার স্ত্রীকেও সন্দেহ করেন এবং রাগের বশে ইন্দ্রদেবের সাথে অহল্যাকেও তিনি শাপ দেন। তিনি অহল্যাকে শ্রাপ দেন যে অহল্যার সুন্দরতা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে এবং অবশেষে তিনি অহল্যাকে পাথরে পরিণত করেন, যদিও অহল্যার কোনো দোষই ছিল না। সিনেমার শুরুতেই এই কাহিনী শোনানোর একটা আলাদা গুরুত্ব আছে, যেটা মুভির শেষ পর্যায়ে আমরা বুঝতে পারবো। তাহলে চলো কাহিনীর মেন প্লটে পৌঁছে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমাদের অজয় নামক একজন স্ক্রিপ্ট রাইটারকে দেখানো হয়, যিনি স্ক্রিপ্ট রাইটারের পাশাপাশি একজন গল্পের ন্যারেটরও ছিলেন। অজয় হায়দ্রাবাদের একটি কোম্পানিতে কাজ করত। দর্শকদের উদ্দেশ্যে অজয় বলে যে আমাদের মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই ধরনের দিন আসে এবং এই দুই ধরনই আমাদের মানুষের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। খারাপ সময়ে মানুষ নিজের মানসিক অবস্থা ধরে রাখতে পারে না, আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা খারাপ মানুষের পাল্লায় পড়ে যায়, যারা আমাদের জীবনকে পুরো মাত্রায় শেষ করে দেয়। সেই সঙ্গে অজয় এটাও বলে যে কোনো কোনো সময় ছোট ছোট পরিবর্তন জীবনে অনেক বড় পরিবর্তনের সূচনা করে, যা আমরা কাহিনীতে পরবর্তীতে জানতে চলেছি। কিছু সময় পর আমরা অজয়কে তার 3 বন্ধুদের সাথে একটি ফাঁকা জায়গায় দেখি। অজয়ের বন্ধুরা অজয়কে একটি হরর স্টোরি শোনাবার অনুরোধ করে এবং অজয় কাহিনী বলতে শুরু করে। কাহিনীটি ছিল একটি জিনকে কেন্দ্র করে এবং এই ঘটনা তার নিজের গ্রামেই ঘটে যায়। অজয় গল্পে যাওয়ার আগে জিনের সম্পর্কে একটি ধারণা দেয়। অজয় বলে যে ভগবান মানুষের সাথে সাথে জিনকেও বানিয়েছিল, যারা এক প্যারালাল দুনিয়াতে বাস করে এবং দূর থেকেও আমাদের উপরে নজর রাখতে পারে। আর তারা আমাদের দুনিয়াতে সহজেই আসতেও পারে, কিন্তু তাদের ইচ্ছা ছাড়া আমরা মানুষেরা তাদের দেখতে পাবো না, আর না তাদের পৃথিবীতে যেতে পারি। জিন মানুষের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। জিন রাক্ষসের রূপ যেমন নিতে পারে তেমন মানুষের রূপও নিতে পারে, এমনকি মানুষের সাথে শারীরিক সম্পর্কও বানাতে পারে। সেই সঙ্গে বলে রাখি, জিনের শরীর আগুন দিয়ে তৈরি হয়েছে। এটা বলার কারণ মুভির কাহিনীর সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে। জিনের আরও একটি বৈশিষ্ট্য হলো জিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক বানাতে পারে না। ভগবানের
তৈরির নিয়মে এই বিষয়টি তাদের অবগত করানো হয়েছে, যেটা জিনরা মেনে চলে। তবে কিছু জিন এমনও আছে যারা এই রুল মানে না এবং মানুষের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে বসে। আর একবার যদি এই খারাপ জিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই মানুষটি আর জিনের কবল থেকে মুক্তি পায় না। যাই হোক, অজয় তার গল্প বলা শুরু করে, যেখানে গল্প শুরু হয় 1975 সালের আলিকাপুর গ্রামকে দেখানোর মাধ্যমে। এখানে আমরা আদিলক্ষ্মী নামের একটি কারখানা দেখতে পাই, যে কোম্পানির মালিক হলেন অভিনব নামক এক ব্যক্তি। অভিনবর স্ত্রী তার 8 বছরের সন্তান এবং স্বামীকে ছেড়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। যাওয়ার আগে একটি চিঠিতে সে তার পালিয়ে যাওয়ার কারণ লিখে যায়, যে বিষয়টিতে অভিনব ভেঙে পড়লেও তার ছেলে বালাচন্দ্রের কথা ভেবে সে শক্ত হয় এবং সে একাই তার ছেলের দেখাশোনা করতে শুরু করে। তাকে ফ্যাক্টরিতেই কাজে লাগিয়ে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে বালা তার মাকে ভুলতে শুরু করে, আর অভিনব তার স্ত্রীকে ভোলার জন্য একটি কাজের মেয়েকে নিজের সঙ্গী করে নেয়। যেহেতু গ্রামের মধ্যে এইভাবে থাকা নিষিদ্ধ ছিল, তাই অভিনব তার কাজের মেয়েকে নিয়ে গ্রামের বাইরে থাকতে শুরু করে। সময় নিজস্ব গতিতে এগিয়ে যায় এবং আমাদের কাহিনী এসে পৌঁছায় 1989 সালে, যেখানে আমরা বালাকে একজন যুবকে পরিণত হতে দেখি। কিন্তু তার মায়ের ঘটনার জন্য সে বর্তমানে নারী জাতিকে ঘৃণা করত। অভিনব বয়স্ক হয়ে যাওয়ার কারণে তার ছেলে বালার ওপরেই ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব এসে পড়ে। অভিনব তার ছেলের বিয়ের বিষয়ে অত্যন্ত চিন্তিত থাকত। যেহেতু বালা মেয়ে জাতিকে পছন্দ করত না, তাই সে বিয়ের প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু অভিনব জোর জবরদস্তি করে তার ছেলের বিয়ে আলাগ্নি নামক গ্রামের সব থেকে সুন্দরী মেয়ের সাথে করিয়ে দেয়। এবার ফুলশয্যার রাতেই বালা আলাগ্নিকে বলে যে সে এই সম্পর্কটিকে কিছুই দিতে পারবে না, তাই আলাগ্নি যেন তার কাছ থেকে কোনো কিছু আশাও না করে। সেই রাত থেকেই তারা দুজনে আলাদা আলাদা শুতে শুরু করে। স্বামীর এমন ব্যবহার আলাগ্নিকে খুব কষ্ট দেয়। বিয়ের পর বালা তার স্ত্রীকে নিয়ে গ্রামের মধ্যে তাদের আগের বাড়িতে থাকত। অন্যদিকে তার বাবা অভিনব সেই কাজের মেয়েটিকে নিয়ে গ্রামের বাইরের বাড়িতে থাকতে শুরু করে। বিয়ের পর আলাগ্নি একজন ভালো স্ত্রী হওয়ার পুরোপুরি চেষ্টা করতে থাকে, কিন্তু বালা তার দিকে ঘুরেও তাকায় না। আলাগ্নিকে কাছে আসতে দেওয়া তো অনেক দূরের কথা, সে তার সাথে কথাও বলতো না, আর সময় সুযোগ পেলেই সে তার নিজের স্ত্রীকে অপমান করত। একদিকে সাংসারিক অশান্তি এবং অন্যদিকে কাজের দায়িত্বভার, এই দুইয়ের মধ্যে পড়ে বালা ভীষণ চাপের মধ্যে থাকত। এইভাবেই দিন কাটতে থাকে। আর একদিন হঠাৎ আমরা ফ্যাক্টরির মধ্যে একটি অদৃশ্য শক্তিকে ঘুরতে দেখি, যাকে সেইখানে উপস্থিত কেউ দেখতে পায় না। আর এই এন্টিটি ছিল আসলে জিন। বালা নিজের অফিসে বসে থাকে, আর তখনই সেই অফিসের লাইট আপনা আপ অন হতে শুরু করে, আর সেই জিনের আওয়াজ বালা শুনতে পায়, যেটা শুনে বালা ভীষণ ভয় পেয়ে যায়। বালা সমস্ত বিষয়টা নিজের ভ্রম বলে এড়িয়ে যায়। বালা নিজের মনকে কিছুটা স্থির করে, ঠিক তখনই জিন বলে ওঠে যে আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। জিন বলে যে বালা, তুমি একবার এই ফ্যাক্টরিতে চুরি করেছিলে। এই বিষয়টা বালা ছাড়া আর কেউই জানতো না। তাই বালা বুঝতে পারে যে সে নিশ্চিতভাবে কোনো সুপার ন্যাচারাল অ্যান্টিটির সম্মুখীন হয়েছে। বালা নিজেকে শক্ত করে এবং জিনকে জিজ্ঞাসা করে যে তুমি কে, আর আমার কাছ থেকে তোমার কি চাই। জিন উত্তরে বলে যে এটা ম্যাটার করে না যে আমি তোমার কাছ থেকে কি চাই, বরং আমার কাছ থেকে তুমি কি কি সুবিধা পেতে পারো সেটাই ম্যাটার করে। বালা সমস্ত কিছু শোনার পর ফ্যাক্টরি থেকে ভয়ে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ বাইরে ঘোরার পর উপায় না দেখে তার বাবার কাছে গিয়ে পৌঁছায়। বালা তার বাবাকে সমস্ত বিষয়টি খুলে বলে, কিন্তু অভিনব তার কথায় বিশ্বাস করে না। সে বলে যে হয়তো তোমার কোথাও ভ্রম হচ্ছে, কিংবা হয়তো তুমি ফ্যাক্টরির কাজ ঠিকমতো সামলাতে পারছো না, আর যে কারণে এরকম বাহানা দিচ্ছ। বাবার কাছ থেকে অপমানিত হয়ে সমস্যায় জর্জরিত বালা বাড়ি আসে। বালাকে চিন্তিত দেখে আলাগ্নি বালার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বালা আলাগ্নির থেকে দূরে চলে যায়। বালা সারাদিন সেই জিনকে নিয়েই ভাবতে শুরু করে। যাই হোক, এবার রাত্রি হলে বালা ঘুমাতে যায়, যেখানে আমরা সেই জিনকে তার পাশেই দেখি। সে বালার ব্ল্যাঙ্কেট ধীরে ধীরে সরিয়ে দেয়। বালা ঘুমাতে গেলেও স্বপ্নের মধ্যে সেই জিন তাকে হন্ট করতে শুরু করে। বালার ভয়ের মাত্রা এবার ছাড়িয়ে যায় এবং সে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই আলাগ্নি এসে বালাকে সামলে নেয়। এবার আলাগ্নির এই ভালোবাসা এবং যত্নের জন্য বালা খুব খুশি হয়ে যায়।
মায়ের পরে এবার প্রথমবার কোনো মেয়ে এইভাবে বালার যত্ন নিতে শুরু করেছিল, যেই কারণে সেই ক্ষণিক মুহূর্তের মধ্যেই বালা আলাগ্নির প্রেমে পড়ে যায়। বালা এবং আলাগ্নি একে অপরের সাথে ইন্টিমেট হতে শুরু করে। বালা আলাগ্নিকে জানায় যে ছোট থেকেই সে এরকম স্বপ্ন দেখে। ছোটবেলায় এইভাবে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লে তার মা তাকে সামলে নিত, কিন্তু একদিন আমার মা তার প্রেমিকের জন্য আমাকে ছেড়ে চলে যায় এবং সেই কারণেই সমগ্র স্ত্রী জাতির প্রতি আমার ঘৃণা জন্ম নেয়। যাই হোক, আমরা দেখি যে বালা এবং আলাগ্নি খুব খুশি খুশি তাদের বৈবাহিক জীবন কাটাচ্ছিল এবং তাদের মধ্যে সমস্ত কিছুই ভালোভাবে চলছিল। এদিকে ফ্যাক্টরিতে কাজের প্রেশার বেড়ে যায়, যে কারণে বালা সেখানেই বেশি সময় দিতে শুরু করে। একদিন আলাগ্নি বালার জন্য সেখানে খাবার নিয়ে আসে এবং ফ্যাক্টরি ঘুরে দেখতে শুরু করে। ঠিক তখনই আলাগ্নির ওপরে জিনের নজর পড়ে, কিন্তু আলাগ্নির গলায় মঙ্গলসূত্র থাকার জন্য আলাগ্নিকে জিন ছুঁতে পারে না। আলাগ্নি চলে যাওয়ার পরে সেই জিন বালাকে বিরক্ত করতে শুরু করে, যদিও বালা এখন আর সেই জিনকে ভয় পায় না। সে জিনকে জিজ্ঞাসা করে যে সে আসলে কে এবং তার থেকে কি চাইছে। জিন আগের মতোই জানায় যে সেটা ম্যাটার করে না। জিন বলে, তোমার বাবা তোমাকে বিশ্বাস করে না, কিন্তু আমি তোমাকে ফ্যাক্টরির উন্নতি করিয়ে তার বিশ্বাস আদায় করিয়ে দিতে পারি। জিন বলে যে তার কথা শুনলে এক রাতের মধ্যেই বালার ফ্যাক্টরি অনেকটা উন্নতির শিখরে পৌঁছে যাবে, আর এমন লাভ সে আজ অব্দি কখনো দেখেনি। বালা জানতো যে এমনি এমনি কেউ কাউকে সাহায্য করে না, তাই বালা জিজ্ঞাসা করে যে এর পরিবর্তে জিন তার কাছ থেকে কি চাইছে। তো জিন জানায় যে তেমন কিছুই নয়, আমি শুধুমাত্র তোমার স্ত্রী আলাগ্নির এক ফোঁটা রক্ত চাইছি। এই কথা শুনে বালা ভীষণ রেগে যায়, কারণ সে এরকম কিছুই করতে পারবে না। বালা সেখান থেকে উঠে যেতে চাইলে জিন বলে যে আমি তোমাকে কোনো রকমভাবে ভয় দেখাইনি বা তোমার কোনো ক্ষতিও করিনি। তোমার অফুরন্ত লাভের বিনিময়ে আমি শুধুমাত্র তোমার স্ত্রীর এক ফোঁটা রক্ত চেয়েছি, যেটা তুমি খুব সহজেই আনতে পারো। বালা ফ্যাক্টরি থেকে বাড়ি চলে যায়, কিন্তু তার মাথায় সেই বিষয়টি ঘুরতে থাকে। অনেক চিন্তা ভাবনার পরে বালা জিনের কথা মেনে নেয়। বালা একদিন আলাগ্নিকে অজ্ঞান করে তার রক্ত নিয়ে আসে এবং রাতে ফ্যাক্টরিতে গিয়ে জিনকে বলে যে আমি তোমার জন্য আমার স্ত্রীর এক ফোঁটা রক্ত নিয়ে এসেছি। এই কথা শুনে জিন খুব খুশি হয়ে যায়। জিন বালাকে তার চোখ বন্ধ রাখতে বলে, যাতে জিনের রূপ বালা নিজের চোখে দেখতে না পায়। জিনের কথা মতো বালা তার দুই চোখ বন্ধ করলে জিন এসে আলাগ্নির রক্ত এক নিমেষে চেটে সেখান থেকে চলে যায়। জিন বালাকে বলে, তুমি আমাকে সেটাই দিয়েছো যেটা আমি চেয়েছিলাম। এবার বালা যা চায় জিন তাকে দেবে, অর্থাৎ টাকা পয়সা এবং উন্নতি ও খ্যাতি। জিন এটাও জানায় যে সে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। সে ততদিন এখানে আসবে না যতদিন না বালা তাকে ডেকে আনে। আমরা দেখি জিন যাওয়ার পরে বালার ফ্যাক্টরিতে চরমভাবে উন্নতি হতে শুরু করে। গ্রামের লোকেরা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও বালার কাছ থেকেই আতশবাজি নিতে শুরু করে, যে কারণে এক বছরের মধ্যেই বালার ফ্যাক্টরি অনেক লাভ করে। স্বাভাবিকভাবে ফ্যাক্টরির উন্নতিতে বালার বাবাও খুব খুশি হয়ে যায়। পুরনো ফ্যাক্টরির পাশাপাশি বালা নতুন ফ্যাক্টরির কাজ শুরু করে দেয়। এবার একদিন বালা আলাগ্নির সাথে একটি মন্দিরে যায়। আলাগ্নি জানায় খুব ছোটতেই সে তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল। তার কাকা কাকিমা তাকে বড় করেছে। আলাগ্নি চাইতো যে সে যেন তার বাবা মায়ের মতো ভালোবাসা তার স্বামীর কাছ থেকে পায়। বিয়ের পর বালাকে পেয়ে সে সমস্ত কিছুই পেয়ে গেছে। সমস্ত কথা শুনে বালা তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করে যে সে সারা জীবন তার স্ত্রীকে আগলে রাখবে এবং এক ফোঁটা চোখের জলও সে আলাগ্নির চোখ থেকে ফেলতে দেবে না এবং সব সময় তার সাথে থাকবে। জীবন যেমন সুন্দরভাবে চলছিল, তেমনই ফ্যাক্টরিরও উন্নতি হচ্ছিল। এদিকে দিন দিন বালার লোভ বাড়তে শুরু করে এবং সে জিনকে আবারও ব্যবসার উন্নতির জন্য ডাক পাঠায়। জিন তার দেওয়া পুরনো কথা অনুযায়ী আবারও ফিরে আসে, তবে এইবার সে বালাকে তার ব্যবসার উন্নতির পরিবর্তে তার স্ত্রী আলাগ্নিকে দেওয়ার কথা বলে। জিনের এই কথা শুনে বালা আঁতকে ওঠে এবং কোনোভাবেই সে জিনের প্রস্তাবে রাজি হয় না। তাছাড়া তার মায়ের পর সে প্রথমবার কোনো মেয়েকে ভালোবেসেছিল, আর প্রথম কোনো মেয়ে তাকে ভালোবেসেছিল, তাই সে কোনো শর্তেই আলাগ্নিকে জিনের কাছে দিতে রাজি ছিল না। এদিকে জিনের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য জিন যা যা সুযোগ সুবিধা এর আগে বালাকে দিয়েছিল সবই শেষ হতে শুরু করে। সেই বছরেই সরকার আতশবাজির ওপরে ব্যান লাগিয়ে দেয়, যে কারণে বালার চিন্তায় পড়ে যায়।
বালা খোঁজ লাগিয়ে জানতে পারে যে সেই ব্যান টেম্পোরারি, তাই বালা তার পুরনো ফ্যাক্টরির সমস্ত মাল নতুন ফ্যাক্টরিতে ট্রান্সফার করে দেয়। এবার হঠাৎই একদিন অসময়ের বৃষ্টিতে নতুন ফ্যাক্টরিতে জল ঢুকে যায় এবং সমস্ত আতশবাজি নষ্ট হয়ে যায়। বিষয়টিতে বালা সম্পূর্ণভাবে ভেঙে যায় আর শেষ অবধি হার স্বীকার করতে বাধ্য হয় এবং সে জিনের শরণাপন্ন হয়। বালা জিনকে অনুরোধ করে যে সে যেন আলাগ্নির পরিবর্তে তাকে নিয়ে নেয়, কিন্তু জিন তাতে রাজি হয় না, কারণ পূর্বে জিন বালা নয় বরং আলাগ্নির রক্তের স্বাদ নিয়েছিল। এই জায়গায় আমরা বুঝতে পারি যে সেই জিন আসলে পুরুষ ছিল, যে কারণে সে আলাগ্নির সাথে সম্ভোগ করার জন্যই তাকে ডাকছিল। জিন বালাকে বলে এমনিতেই আলাগ্নি চরিত্রহীনা মেয়ে। বালা সেই কথায় বিশ্বাস করে না, কারণ সে বুঝতে পারে যে জিন বালাকে ম্যানিপুলেট করার জন্যই এই সমস্ত কথা বলছে। কিন্তু জিন বলে যে তার কথায় বিশ্বাস না হলে সে যেন আজ তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে কৈলাসের ব্যাপারে জিজ্ঞাসা করে। বিষয়টিতে এবার বালার সন্দেহ জন্মায়। সে বাড়ি ফিরেই আলাগ্নিকে জিজ্ঞাসা করে যে কৈলাস তোমার কে ছিল। আলাগ্নি বিষয়টিতে অবাক হলেও সে সমস্ত সত্য কথা বালাকে জানিয়ে দেয়। সে জানায় যে বিয়ের আগে কৈলাস নামক একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু কৈলাসের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। বিয়ের আগেই তাদের সম্পর্ক ভেঙে যায়। আলাগ্নি বলে ফুলশয্যার রাতেই আমি তোমাকে সব জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সেই রাতে সেইভাবে স্বীকার করনি, যে কারণে আমি আর কিছুই বলে উঠতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই আলাগ্নির কথা বালা বিশ্বাস করে, কারণ সে আলাগ্নিকে ভীষণ ভালোবাসত। অন্যদিকে বালা ফ্যাক্টরিতে গিয়ে জিনকে আলাগ্নির সমস্ত কথা জানায়, কিন্তু জিন খুব বুদ্ধির সঙ্গে তাকে আবারও ম্যানিপুলেট করার চেষ্টা শুরু করে। জিন বলে আলাগ্নি তোমাকে সমস্ত মিথ্যা কথা বলছে। জিন বালাকে একটি দৃশ্য দেখায় যেখানে বালা দেখে যে কৈলাস আলাগ্নির সাথে ইন্টিমেট হচ্ছে। সেই দৃশ্য দেখে বালা নিজের মন স্থির রাখতে পারে না। সে কিছুই বুঝে উঠতে না পেরে তার বাবার কাছে গিয়ে আলাগ্নির সমস্ত কথা খুলে বলে। বালার সমস্ত কথা শোনার পরে বালার বাবা তাকে বলে যে তুমি আলাগ্নিকে জিনের কাছে দিয়ে দাও আর সবাইকে এটা জানিয়ে দাও যে তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে। এই জায়গায় আমরা বুঝতে পারি যে বালার মাও কোনোদিন পালিয়ে যায়নি। আসলে তার বাবাই তার মাকে জিনের কাছে দিয়ে দিয়েছিল, আর সেটাও শুধুমাত্র নিজের ব্যবসার উন্নতির জন্য। অর্থাৎ এই জিনের কথা বালার বাবাও জানতো। এবার একদিকে বালার মনে জিনের কথা ঘুরছিল এবং অন্যদিকে বালার বাবা আলাগ্নির চরিত্রর বিষয়ে নানান কুমন্তব্য করে বালার মন বিষিয়ে দেয়, যে কারণে বালার মন থেকে আলাগ্নি পুরোপুরি উঠে যায়। বালা সিদ্ধান্ত নেয় যে সে তার স্ত্রীকে জিনের কাছে দিয়ে দেবে। বলা যেতে পারে বালা তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত, কিন্তু রাগের বশে সে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বাড়ি ফিরে বালা আলাগ্নিকে বলে যে আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, যে কারণে ফ্যাক্টরিতে একটা অনুষ্ঠানের প্রয়োজন আছে, আর সেই অনুষ্ঠানে তাদের নবদম্পতির মতোই পুজোয় বসতে হবে। আলাগ্নি বেশি কিছু না ভেবে তার স্বামীর ওপর ভরসা রেখে তার সাথে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ভোর 4টে নাগাদ আলাগ্নি স্নান করে নতুন বউয়ের মতো সেজে তার মঙ্গলসূত্র বাড়িতে ফেলে রেখেই সেখানে চলে যায়, আর যেটা তার সর্বনাশের কারণ হতে চলেছিল। কারণ আমরা আগের পাহাড়ি দেখেছিলাম যে আলাগ্নির এই মঙ্গলসূত্রর জন্যই জিন তাকে স্পর্শ করতে পারে নাই। যাই হোক, বালা আলাগ্নিকে নিয়ে ফ্যাক্টরিতে চলে আসে এবং কিছুক্ষণের জন্য আলাগ্নিকে সেখানে ছেড়ে বাইরে চলে যায়। এবার ঠিক সেই সময়ে জিন সেখানে চলে আসে। জিনকে অনুভব করে আলাগ্নি ভীষণ ভয় পেয়ে যায়। কিছু সময় পর বালা সেখানে আসে এবং আলাগ্নির ওপরে দোষারোপ করতে শুরু করে। বালা বলে যে তুমি একজন চরিত্রহীনা, তুমি কৈলাসের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলে, কিন্তু আমাকে মিথ্যা কথা বলেছ। আলাগ্নি বালার কথা শুনে কাঁদতে শুরু করে এবং বালাকে বলে যে তোমার দেওয়া সমস্ত অভিযোগ মিথ্যা, কারণ আমাদের ফুলশয্যার প্রথম রাতে আমার ব্লিডিং হয়েছিল, আর যেটা তুমি জানো। অর্থাৎ আলাগ্নি ভার্জিন ছিল। ঠিক তখনই বালা বুঝতে পারে যে সে কতটা ভুল কাজ করেছে। সে এটাও বোঝে যে জিনের দেখানো সেই ভিশনে আসলে কৈলাস ছিল না, সে নিজে ছিল। জিন তাকে যেমনটা দেখিয়েছে সে সেটাই দেখেছে। অর্থাৎ আলাগ্নিকে পাওয়ার জন্য জিন তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু বালা সেই বিষয়টি বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আলাগ্নির সুরক্ষা কবচ তার মঙ্গলসূত্র তার সঙ্গে ছিল না, সে সেটা বাড়িতে রেখে এসেছিল।
এই পর্যায়ে আমরা সবথেকে দুঃখজনক যে বিষয়টি জানতে পারি সেটা হলো আলাগ্নি বালার সন্তানের মা হতে চলেছিল। এই কথা জানার পরে বালা আলাগ্নিকে বাঁচাবার অনেক চেষ্টা করে, কিন্তু আলাগ্নির চারিপাশে আগুনের বলয় তৈরি হয়ে যায়। আর আমরা আগেই জেনেছি জিন আগুন দিয়ে তৈরি। চোখের পলকেই জিন আলাগ্নিকে তার সঙ্গে করে নিয়ে চলে যায়, অর্থাৎ আলাগ্নি সেখানেই শেষ হয়ে যায়। আমরা আগেই জেনেছিলাম যে নিজের শক্তির দ্বারা কখনোই আলাগ্নি বা অন্য কোনো মানুষকে সঙ্গে করে নিয়ে যেতে পারে না, যতক্ষণ না কোনো মানুষ সেই ব্যক্তিকে তার কাছে নিজের ইচ্ছায় বলি দেয়। আর পূর্বেই আলাগ্নির রক্ত এবং দ্বিতীয়বার সম্পূর্ণ মন থেকে বালা আলাগ্নিকে জিনকে দেওয়ার প্রতিশ্রুতি করেছিল। তাই জিন আলাগ্নিকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য সঙ্গে করে নিয়ে যায়। আলাগ্নি গ্রামের সবথেকে সুন্দর মেয়ে ছিল, আর সমস্ত ঘটনা শোনার পরে কাহিনী শুরুতে সমুদ্র মন্থন এবং অহল্যার ঘটনার গুরুত্ব কতটা তা আমরা এখানে বুঝতে পারি। যাই হোক, এবার কাহিনীতে ফিরে আসা যাক। আমরা বালাকে তার বাবার কাছে যেতে দেখি। বালা বুঝতে পেরেছিল যে তার মা কোনোদিনই তাকে ছেড়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়নি, বরং তার বাবাই ব্যবসার উন্নতির জন্য তার মাকেও জিনের কাছে দিয়ে দিয়েছিল, এবং আলাগ্নিকে বলি দেওয়ার প্ল্যানও তার বাবারই ছিল। আর বালার মনেও তার স্ত্রীর সম্পর্কে খারাপ মন্তব্য তার বাবাই ঢুকিয়েছিল। পুরো বিষয়টা এখন বালার কাছে জলের মতো পরিষ্কার। তাই সে বেশি দেরি না করে তার নিজের বাবাকে হত্যা করে এবং ফ্যাক্টরিতে ফিরে আসে। ফ্যাক্টরিতে ফিরে আসার পরে সে নিজেও আত্মহত্যা করে, কারণ সারা জীবন তার পক্ষে আলাগ্নি এবং তার সন্তানকে মারার কষ্ট নিয়ে বেঁচে থাকা সম্ভব ছিল না। আলাগ্নি আর বালার মৃত্যুর পরে এই কাহিনী এখানেই শেষ হয় এবং ঘটনা ফিরে আসে সেই জায়গায় যেখানে অজয় তার বন্ধুদের এই কাহিনী বলতে শুরু করেছিল। অজয় জানায় যে তারা আজ যে জায়গায় বসে আছে সেটাই একদিন আদিলক্ষ্মী ফ্যাক্টরি ছিল, আর এখানেই সেই রাতে এই সমস্ত ঘটনা ঘটেছিল। বিষয়টি জানতে পেরে বন্ধুরা ভীষণ ভীত হয়ে যায়। ঠিক তখনই আমরা সেখানে আলাগ্নির আত্মাকে প্রকট হতে দেখি, যে চোখের পলকেই তাদের প্রত্যেককে মেরে ফেলে, এবং এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। মুভির কাহিনী শেষ হতে হতে আমাদের অনেক অজানা কোয়েশ্চেনের সম্মুখীন করে যায়। প্রথমত, আলাগ্নির সত্য ঘটনা অজয় জানল কী করে, আর সে তার বন্ধুদের সেই জায়গাতেই কেন নিয়ে গেছিল? তাছাড়া সেই ফ্যাক্টরিতে জিনের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা আমাদের এই মুভিতে দেখানো হয়নি। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কাছে জানা থাকলে তা অবশ্যই আমাকে লিখে জানিও। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।